আচ্ছা, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোলরাসের সূত্র। কোলরাসের সূত্র একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এখান থেকে অঙ্কও আসতে পারে, সূত্রটাও আসতে পারে। কোলরাসের সূত্র বলছে যে অসীম লঘুতায়, পরে আমি বলছি অসীম লঘুতা কি, অসীম লঘুতায় কোনো তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণের মোলার পরিবাহিতা, আমরা আগের দিন পড়েছি পরিবাহিতা, মোলার পরিবাহিতা কি, সেই মোলার পরিবাহিতা উক্ত পদার্থের ক্যাটায়ন ও অ্যানায়ন সমূহের মোট মোলার আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান। এই হচ্ছে কোলরাস ল। কী বলেছে যে অসীম লঘুতায়, অসীম লঘুতা মানে যেখানে সামান্য পরিমাণ তড়িৎ বিশ্লেষের সাথে প্রচুর পরিমাণে দ্রাবক যোগ করা হয়েছে, মানে যেখানে তড়িৎ বিশ্লেষের কনসেন্ট্রেশন একেবারেই কম, মাপা একেবারেই সম্ভব নয়, এরকম যখন অবস্থা, মানে কোনো এককে তড়িৎ বিশ্লেষ্যর কনসেন্ট্রেশনকে মাপা যাচ্ছে না গাঢ়ত্বকে, সেই রকম যখন একটা দ্রবণ হয় তখন সেই দ্রবণকে আমরা বলি অসীম লঘু দ্রবণ। তা অসীম লঘুতায় কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মোলার পরিবাহিতা, আমরা পড়েছি মোলার পরিবাহিতা কি, সেই মোলার পরিবাহিতা উক্ত পদার্থের, মানে ওই তড়িৎ বিশ্লেষ্যটা বিয়োজিত হলে যে ক্যাটায়ন আর অ্যানায়ন সমূহ উৎপন্ন করবে তার টোটাল, মানে তার মোট মোলার আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান। মানে এটা কি, মনে করছি আমার কাছে একটা তড়িৎ বিশ্লেষ্য আছে এ বি, মনে করছি আমার কাছে তড়িৎ বিশ্লেষ্য আছে এ বি। এই এ যখন এটা ভেঙে গেলে এ প্লাস বি মাইনাস উৎপন্ন করে ক্যাটায়ন আর অ্যানায়ন। মনে করছি এই যখন এটা ভাঙে তখন একটা অণু থেকে, আমার এই সংকেতটা এবি নয়, সংকেতটা অন্য কিছু হবে, ধরে নিচ্ছি একটা অণু থেকে নিউ প্লাস পরিমাণ ক্যাটায়ন উৎপন্ন হয় আর নিউ মাইনাস পরিমাণ অ্যানায়ন উৎপন্ন হয়। এবার এই ক্যাটায়ন যে এ প্লাস, এর মনে করছি অসীম লঘুতায় মোলার পরিবাহিতা হচ্ছে ল্যামডা জিরো, আচ্ছা ল্যামডা জিরো প্লাস, আর এই অ্যানায়ন এর মনে করছি অসীম লঘুতায় মোলার জিরো মিনস হচ্ছে অসীম লঘুতা, ল্যামডা জিরো মাইনাস। যদি এই হয় তাহলে এই তড়িৎ বিশ্লেষ্যটার মোলার পরিবাহিতা ল্যামডা এম জিরো, আমরা জানি ল্যামডা এম মানে হচ্ছে মোলার পরিবাহিতা, অসীম লঘুতায় সেই জন্য মাথার উপর একটা জিরো, ইজিক্যাল টু হবে নিউ প্লাস ইন্টু ল্যামডা জিরো প্লাস প্লাস নিউ মাইনাস ইন্টু ল্যামডা জিরো মাইনাস। মানে কি, মানে একটা অণু থেকে যে কটা ক্যাটায়ন উৎপন্ন হচ্ছে প্রতিটা ক্যাটায়নের মোলার পরিবাহিতার সমষ্টি প্লাস যে কটা অ্যানায়ন উৎপন্ন হচ্ছে তাদের সেই কটা অ্যানায়নের প্রতিটা অ্যানায়নের অসীম লঘুতায় মোলার পরিবাহিতার সমষ্টি, এই পরিমাণটা আর এই পরিমাণটা দুটোকে যোগ করলে আমার পাবো টোটাল তড়িৎ বিশ্লেষ্যটার অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। এই বস্তুটা, এই যে জিনিসটা আমি এখন দেখালাম যেটা, এই বস্তুটাই হচ্ছে কোলরাচ ইকুয়েশন। মানে ধরে নাও যদি আমি এত কঠিনভাবে ল্যামডা ফ্যামডা দিয়ে না বুঝি, সহজ হিসাব, আমার কাছে আছে সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা যদি ল্যামডা জিরো এম হয় তাহলে একটা সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে কি হবে, Na প্লাস Cl মাইনাস, তাহলে এই ল্যামডা জিরো এম ইজিক্যাল টু ল্যামডা জিরো Na প্লাস প্লাস ল্যামডা জিরো Cl মাইনাস। বা এর থেকেও ভালোভাবে যদি বুঝি, আমার কাছে রয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইডকে ভাঙলে কি হয়, Ca2 প্লাস আর 2Cl মাইনাস। তাহলে এই Ca2 প্লাস বা CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইডের যদি আমার মোলার পরিবাহিতা আমি ধরি ল্যামডা জিরো এম, ধরে নিচ্ছি এর মোলার অসীম লঘুতায় মোলার পরিবাহিতা ল্যামডা জিরো এম, তাহলে এটার ইজিক্যাল টু ল্যামডা জিরো ক্যালসিয়াম একটা অণু
প্লাস কটা ক্লোরিন, দুটো, তাহলে 2 ইন্টু ল্যামডা জিরো সিএল মাইনাস। তাহলে এই বস্তুটা হচ্ছে আমার কোলরাচের ইকুয়েশন, যে কোনো কারণে আমি এইটা জানি না, এই দুটো জানি, তাহলে এই দুটোকে যোগ করলেই আমি ক্যালসিয়াম ক্লোরাইডের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বার করতে পারবো। এবার এই কোলরাচের সূত্রের ব্যবহারটা কি, তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে এটাই যে অসীম লঘুতায় তীব্র তড়িৎ বিশ্লেষ্যের মোলার পরিবাহিতা মাপা সম্ভব, কিন্তু অসীম লঘুতায় মৃদু তড়িৎ বিশ্লেষ্যের যে তড়িৎ বিশ্লেষ্যগুলো মৃদু, তাদের ল্যামডা জিরো এম মাপা সম্ভব নয়। কিন্তু আমার হয়তো, যেমন আমার ধরে নাও মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, তাহলে এর যে ল্যামডা জিরো এম অ্যাসিটিক অ্যাসিড, এইটা মাপা যাবে না। কিন্তু দেখা যাচ্ছে একটা কোশ্চেন করতে গিয়ে বা একটা প্রবলেম সলভ করতে গিয়ে আমার দেখা যাচ্ছে কোনো একটা প্রবলেম হয়েছে যেখানে আমার এই অসীম লঘুতায় অ্যাসিটিক অ্যাসিডের মোলার পরিবাহিতাটা প্রয়োজন, যে কোনো কারণেই হোক, সে অঙ্ক করতেই হোক বা অন্য কোনো প্রয়োজন, কিন্তু এটা তো মাপা সম্ভব নয়। তাহলে এটা কী করে আমি বার করব? এই তখন আমাকে কোলরাচ ইকুয়েশনের সাহায্যে এর ল্যামডা জিরো এম এর মান বার করতে হবে। তখন সেটা মাপা যাবে না, সেটা ক্যালকুলেশন করে বার করতে হবে। এই ক্যালকুলেশন করে এর মানটা যাতে ঠিকভাবে আমরা বার করতে পারি, সেই জন্যেই এসেছে কোলরাচ ইকুয়েশন। আমি এখনই উদাহরণে দেখব সেটা কি করে বার করা সম্ভব। আচ্ছা, এবার আমরা দেখব কোলরাচ ইকুয়েশনের ব্যবহার মানে ধরে নাও আমাকে, ওই যে বললাম, আমি ধরে নাও আমার কাছে অ্যাসিটিক অ্যাসিড রয়েছে, এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বার করতে হবে। আমি বলেছি যেহেতু তীব্র তড়িৎ বিশ্লেষ্য নয়, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাই এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা আমি ক্যালকুলেট করতে পারবো না, মানে করতে পারবো না, যন্ত্রে মাপতে পারবো না। তাহলে আমাকে এটা ক্যালকুলেশনের মধ্যে আনতে হবে। তাহলে আমি যেটা জানি যে কোলরাচ ইকুয়েশন হিসাবে ল্যামডা জিরো এম সিএইচ থ্রি সি ডবল ও এইচ অ্যাসিটিক অ্যাসিড, এর ইয়েটা হবে এরকম, ল্যামডা জিরো সিএইচ থ্রি সি ডবল ও মাইনাস প্লাস ল্যামডা জিরো এইচ প্লাস, এইটা। এবার এইটার সঙ্গে আমি কিছু যোগ বিয়োগ করলাম আমার সুবিধার জন্য। আমি এর সঙ্গে একটা ল্যামডা জিরো এনএ প্লাস যোগ করলাম, তার সাথে আমি একটা ল্যামডা জিরো সিএল মাইনাস যোগ করলাম, তার সাথে যে ল্যামডা জিরো এইচ প্লাসটা ছিল সেটা রাখলাম। এবার দেখো এনএ প্লাস আর সিএল মাইনাস আমি এক্সট্রা যোগ করেছি, তাহলে একে বিয়োগও করতে হবে। এর সাথে আমি করলাম মাইনাস ল্যামডা জিরো এনএ প্লাস মাইনাস ল্যামডা জিরো সিএল মাইনাস, আমার সুবিধার জন্য। কেন কি সুবিধার জন্য? এবার আমি যদি এই পোর্শনে একটা ব্র্যাকেট টানি, এই পোর্শনটা যদি আমি একটা ব্র্যাকেট টানি, অবশ্যই এটা ব্র্যাকেট টানলে এটা প্লাস হয়ে যাবে। যদি এরকম পোর্শনে একটা ব্র্যাকেট টানি, তাহলে এই পোর্শনটা মানে হচ্ছে হিসাব অনুযায়ী ল্যামডা জিরো সিএইচ থ্রি সি ডবল ও এনএ সোডিয়াম অ্যাসিটেট, এই পোর্শনটা মানে হচ্ছে ল্যামডা জিরো এইচসিএল, আর এই পোর্শনটা মানে হচ্ছে ল্যামডা জিরো এনএসিএল। ভালো করে বোঝো, এই কারণ ক্যাটায়নগুলোর বা অ্যানায়নগুলোর যোগফলই তো টোটাল তড়িৎ বিশ্লেষ্যটার মোলার পরিবাহিতা। তাহলে এই অ্যানায়ন আর এই ক্যাটায়ন মিলে তো সোডিয়াম অ্যাসিটেট হয়, তাহলে সোডিয়াম অ্যাসিটেটের এটা মোলার পরিবাহিতা। এইটা ডিনোট করছে এইচসিএল এর মোলার পরিবাহিতা, এইটা ডিনোট করছে সোডিয়াম ক্লোরাইডের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। এবার এই যে দেখছো সোডিয়াম অ্যাসিটেট, এইচসিএল, সোডিয়াম ক্লোরাইড, এরা সব হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে অসীম লঘুতায় এদের মোলার পরিবাহিতা আমি খুব সহজেই মাপতে পারবো। তাহলে অসীম লঘুতায় এদের মোলার পরিবাহিতা যেহেতু মাপতে পারবো, তাহলে এদের নিশ্চয়ই একটা ভ্যালু পাবো। সেই ভ্যালুগুলো যোগ বিয়োগ করলেই আমি এর ভ্যালুটা পেয়ে যাব, অসীম লঘুতায় অ্যাসিটিক অ্যাসিডের কি মোলার পরিবাহিতা। ঠিক এইরকম আর একটা উদাহরণ দেখব আমি। অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যেন একটা মৃদু ক্ষার, তাহলে এরও অসীম লঘুতায় মোলার পরিবাহিতা মাপা সম্ভব নয়, ক্যালকুলেট করতে হবে। তাহলে এটা ইজিক্যালটা আমি এরকম লিখতে পারি, ল্যামডা জিরো এনএইচ ফোর প্লাস ল্যামডা জিরো ওএইচ
মাইনাস। এবার ওখানেও সে সুবিধা, নিজের সুবিধার জন্য আমি এখানে কি করলাম, ল্যামডা জিরো NH4 প্লাস যেমন ছিল থাকলো, এর সঙ্গে কি করলাম আমি একটা যোগ করলাম ল্যামডা জিরো Cl মাইনাস প্লাস ল্যামডা জিরো Na প্লাস, এটা আমার ইচ্ছা হলো যোগ করলাম। তারপর যেমন ছিল ল্যামডা জিরো OH মাইনাস তেমন রইল। এবার এই দুটোকে যেহেতু আমি যোগ করেছি, তাহলে এটা একটা বিয়োগের ব্যবস্থা করতে হয়, তাহলে আর এদের অস্তিত্ব থাকে না। এই করলাম। এবার ওই একই রকমভাবে আমি যদি এখানে একটা ব্র্যাকেট টানি, এগুলোকে যদি একটা ব্র্যাকেট দিই, অবশ্যই ব্র্যাকেট দিলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তখন এইটা প্রথমটা ডিনোট করছে ল্যামডা জিরো NH4Cl, পরেরটা ডিনোট করছে ল্যামডা জিরো NaOH, তারপর একটা ডিনোট করছে ল্যামডা জিরো NaCl। এখানে আমরা যে NH4 প্লাসের ল্যামডা জিরো, NaOH এর ল্যামডা জিরো আর NaCl এর ল্যামডা জিরো পাচ্ছি, এরা সবাই হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে এদের অসীম লঘুতায় ল্যামডা জিরোর মান বা মোলার পরিবাহিতার মান পাওয়া সম্ভব। তাহলে এইগুলো যোগ বিয়োগ করলে আমরা এখান থেকে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থটার মোলার পরিবাহিতা পেয়ে যাব। তাহলে এই সব কারণের জন্যেই কোলরাচ ইকুয়েশনের ব্যবহার আছে। তাই কোলরাচ ইকুয়েশনের সাহায্যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কোলরাচ ইকুয়েশন থেকে আমাদের কিছু অঙ্ক করতে হবে অথবা এই ধরনের কিছু প্রবলেম সলভ করতে হবে। আচ্ছা, এবার যেটা দেখতে হবে, ধরি কোনো নির্দিষ্ট উষ্ণতায় ধরে নিচ্ছি সেটা T ডিগ্রি সেলসিয়াস, T ডিগ্রি বা T ডিগ্রি সেলসিয়াস না T কেলভিন উষ্ণতায় তড়িৎ বিশ্লেষ্যর মোলার পরিবাহিতা ল্যামডা এম। আবার ওই উষ্ণতাতেই অসীম লঘুতায় একই তড়িৎ বিশ্লেষ্যর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা ল্যামডা M0। যদি এরকম হয় তাহলে আমরা এটা লিখতে পারি ল্যামডা M0 বাই ল্যামডা এম ইজিক্যাল টু, আচ্ছা একটু দেখি এটা এরকমভাবে না লিখে আমাদের সুবিধার জন্য, ল্যামডা এম বাই ল্যামডা M0 এটা ইজিক্যাল টু আমরা লিখতে পারি যে, যেহেতু ল্যামডা এমটা কোনো নির্দিষ্ট গাঢ়ত্বে, ধরে নিচ্ছি সি মোলার গাঢ়ত্বের তড়িৎ বিশ্লেষ্যটার মোলার পরিবাহিতা, তাহলে সি গাঢ়ত্বে মানে সি মোলার গাঢ়ত্বে তড়িৎ বিশ্লেষ্যর বিয়োজন মাত্রা ডিভাইডেড বাই অসীম লঘুতায় তড়িৎ বিশ্লেষ্যর বিয়োজন মাত্রা। এবার একটা জিনিস বলব, কোনো একটা নির্দিষ্ট গাঢ়ত্বে কোনো তড়িৎ বিশ্লেষ্যর বিয়োজন মাত্রা হচ্ছে, আমরা জানি আলফা দিয়ে আমরা ডিনোট করি কোনো কিছুর বিয়োজনকে, আর অসীম লঘুতায় কোনো তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা হচ্ছে 1, কারণ অসীম লঘুতায় সমস্ত অণুই বিয়োজিত হয়ে যায়, একটা অণুও পড়ে থাকে না। কিন্তু কোনো নির্দিষ্ট উষ্ণতায় সমস্ত অণু বিয়োজিত হয় না, কোনো নির্দিষ্ট গাঢ়ত্বে সমস্ত অণু বিয়োজিত হয় না, তার কোনো একটা ফ্র্যাকশন বিয়োজিত হয়। সেই জন্য তখন আমরা সেটাকে বিয়োজন মাত্রাটাকে আলফা দিয়ে ডিনোট করি, তো আমরা বলি এটাকে মোল ভগ্নাংশ, সাধারণ ব্যাপার। কিন্তু অসীম লঘুতায় সমস্ত অণুগুলোই বিয়োজিত হয়ে যায়, সেই জন্য তখন এখানে হয়ে যায় 1, কোনো ভগ্নাংশের গল্প আসে না। এবার কেন অণুগুলোর উপর ডিপেন্ড করছি, কারণ আমরা জানি যে মোলার পরিবাহিতা সবসময় অণুর সংখ্যার উপর নির্ভর করে, অণুর সংখ্যা যত বাড়ে তত মোলার পরিবাহিতা বাড়বে, অণুর সংখ্যা যত কমে মোলার পরিবাহিতা কমে। আবার এই অণুর সংখ্যাটা ডিপেন্ড করে বিয়োজন মাত্রার উপর, যত বেশি বিয়োজিত হবে তত অণুর সংখ্যা বাড়বে, যত বেশি কম বিয়োজিত হবে তত অণুর সংখ্যা কম হবে। তাহলে এই বিয়োজন মাত্রাকে আমরা আলফা দিয়ে ডিনোট করি। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্যর বিয়োজন মাত্রা, তড়িৎ বিশ্লেষ্য তার বিয়োজন মাত্রা আলফা ইজিক্যাল টু
ল্যামডা এম বাই ল্যামডা এম জিরো, মানে সি গারত্বে মোলার পরিবাহিতা ডিভাইডেড বাই অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। অনেক সময় অঙ্ক আসবে যে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্যর সি গারত্বে মোলার পরিবাহিতা দেওয়া থাকবে এবং অসীম লঘুতায় মোলার পরিবাহিতা দেওয়া থাকবে, সেখান থেকে বলবে যে তড়িৎ বিশ্লেষ্যটির বিয়োজন মাত্রা ক্যালকুলেট করো, তখন এই ইকুয়েশনটার সাহায্যে আমাদের তড়িৎ বিশ্লেষ্যটির বিয়োজন মাত্রা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোলিসিস, মানে তড়িৎ বিশ্লেষণে ফ্যারাডের কী কী সূত্র। দুটো সূত্র আছে, আমরা প্রথম সূত্রটা আগে দেখি। প্রথম সূত্রের সময় কি বলছে যে তড়িৎ বিশ্লেষণের সময় কোনো তড়িৎ দ্বারে উৎপন্ন পদার্থের ভর বা কোনো তড়িৎ দ্বার থেকে অন্তর্হিত পদার্থের ভর, মানে তড়িৎ বিশ্লেষণের সময় আমরা দেখেছি যে কোনো একটা তড়িৎ বিশ্লেষণের সময় আমরা দেখি যে ক্যাটায়ন বা অ্যানায়ন কোনো একটার ওজন আস্তে আস্তে কমে যায় এবং আরেকটার ওজন আস্তে আস্তে বেড়ে যায়। তার মানে কি কোনো তড়িৎ বিশ্লেষণের সময় কোনো একটা তড়িৎ দ্বারে উৎপন্ন পদার্থের ভর, মানে নতুন করে কোনো পদার্থ যোগ হচ্ছে, উৎপন্ন পদার্থের ভর বা কোনো তড়িৎদ্বার থেকে অন্তর্হিত পদার্থের ভর বা কোনো তড়িৎদ্বার থেকে পদার্থ কোথাও চলে যাচ্ছে, দ্রবীভূত হয়ে যাচ্ছে, এই কোনো তড়িৎ বিশ্লেষণের সময় কোনো তড়িৎদ্বারে উৎপন্ন পদার্থের ভর বা কোনো তড়িৎদ্বার থেকে অন্তর্হিত পদার্থের ভর ওই তড়িৎ বিশ্লেষ্যর ভেতর দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণের সঙ্গে সমানুপাতিক হয়। এটা হচ্ছে প্রথম সূত্র, যে কোনো তড়িৎ বিশ্লেষণের সময় কোনো তড়িৎ দ্বারে উৎপন্ন পদার্থের ভর বা অন্তর্হিত পদার্থের ভর ওই তড়িৎ বিশ্লেষ্যের ভেতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চালনা করা হয় তার পরিমাণের সঙ্গে সমানুপাতিক হয়। মানে ধরে নিচ্ছি কিউ পরিমাণ তড়িৎ চালনা করেছি, তাতে ডব্লু পরিমাণ পদার্থ তড়িৎদ্বারে জমা হতে পারে অথবা অন্তর্হিত হতে পারে। মানে কিউ পরিমাণ তড়িৎ আমি চালনা করেছি, তাতে ডব্লু পরিমাণ পদার্থ তড়িৎদ্বারে হয় জমা হয়েছে অথবা অন্তরিত হয়েছে। যদি এরকম ঘটনা ঘটে তাহলে প্রথম সূত্র অনুযায়ী আমি লিখতে পারবো ডব্লু ভ্যারিসাস কিউ। ঠিক আছে, এবার ভ্যারিসাস চিহ্নটা যদি আমি তুলতে চাই তাহলে ডব্লু ইজিক্যালটা আমাকে লিখতে হবে জেড ইন্টু কিউ, যেখানে জেড একটা সমানুপাতিক ধ্রুবক, দেখা গেছে এই জেডের মানটা তড়িৎ বিশ্লেষ্যর প্রকৃতির উপর নির্ভর করে। এই জেডের মান তড়িৎ বিশ্লেষ্যর প্রকৃতির উপর নির্ভর করে। আবার এই কিউ যেখানটায় আছে সেখানটায় আমরা এটা লিখতে পারি যে আমরা এটা ফিজিক্সে পড়েছি যে আই পরিমাণ তড়িৎ বা আই অ্যাম্পিয়ার তড়িৎ বা আই পরিমাণ তড়িৎ টি সময় ধরে যদি আমি চালনা করি, সময় ধরে চালনা করলে কিউ ইজিক্যাল টু আই ইন্টু টি হয়, এটা হয়। তাহলে এইটা যদি হয় কিউ ইজিক্যাল টু আই ইন্টু টি, এটা এখানে যদি আমি পুট করি তাহলে লিখতে পারি ডব্লিউ ইজিক্যাল টু জেড ইন্টু আই ইন্টু টি। এটা তার মানে ওইটা যেমন একটা ফার্স্ট ল, এটাও একটা ফার্স্ট ল বলা যায়। এটা যেমন একটা ফ্যারাডেস ফার্স্ট ল এর উদাহরণ, এটাও একটা ম্যাথামেটিক্যাল উদাহরণ ফ্যারাডেস ফার্স্ট ল এর। এইবার আমি এইখান থেকে আসছি যে এখান থেকে আমি লিখতে পারি জেড ইজিক্যাল টু ডব্লু বাই কিউ। ডব্লুর একক কি, আমাদের সিজিএস পদ্ধতিতে ডব্লুর একক গ্রাম, কিউ এর একক কি কুলম। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি জেড এর একক হচ্ছে গ্রাম পার কুলম বা গ্রাম কুলম টু দি -1, এইটা হচ্ছে জেড এর একক। এইবার এইখান থেকে আমি যদি লিখি, এইখান থেকে যদি আমি এরকম করি যে কিউ যখন 1, মানে কিউ যখন 1 কুলম, তখন আমি লিখতে পারি জেড ইজিক্যাল টু ডব্লু লেখা যায়।
তার মানে 1 কুলম তড়িৎ চালনা করলে কোনো তড়িৎদ্বারে যতটা পরিমাণ পদার্থ উৎপন্ন হবে বা কোনো তড়িৎদ্বারে যতটা পরিমাণ পদার্থ অন্তর্হিত হবে সেটাই জেডের মানের সমান। এই জেডকে বলা হয় সেই কারণে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আমরা রাসায়নিক তুল্যাঙ্ক পড়েছি, তুল্যাঙ্ক ভার। এই জেডকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের উদাহরণ ইয়েটা কী হবে, ডেফিনেশনটা কী হবে, যে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে 1 কুলম তড়িৎ চালনা করলে তড়িৎদ্বারে যতটা পরিমাণ পদার্থ উৎপন্ন হবে বা তড়িৎদ্বার থেকে যতটা পরিমাণ পদার্থ অন্তর্হিত হবে সেই পরিমাণটাকে বলা হয় ওই তড়িৎ বিশ্লেষ্যটার রাসায়নিক তুল্যাঙ্ক। রাসায়নিক তুল্যাঙ্ক কি, কোনো একটা তড়িৎ বিশ্লেষ্যর ভেতর দিয়ে 1 কুলম তড়িৎ চালনা করলে তড়িৎদ্বারে যতটা পরিমাণ পদার্থ উৎপন্ন হবে বা তড়িৎদ্বার থেকে যতটা পরিমাণ পদার্থ অন্তর্হিত হবে সেই পরিমাণটাকে বলা হয় ওই তড়িৎ বিশ্লেষ্যটির তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে এটাই হচ্ছে ফার্স্ট ল ফ্যারাডের। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফ্যারাডের সেকেন্ড ল আর কি, ইলেকট্রোলিসিসের সেকেন্ড লটা কি বলেছে, ওটা ছিল একই তড়িৎ বিশ্লেষ্য, এখানে হচ্ছে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য। বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য যাদের যাদের গলিত বা দ্রবীভূত অবস্থার ভেতর দিয়ে একই পরিমাণ তড়িৎ যদি চালনা করি তাহলে দেখা যাচ্ছে যে ভিন্ন ভিন্ন তড়িৎদ্বারে উৎপন্ন পদার্থগুলোর তাদের নিজ নিজ রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্যাঙ্ক ভরের সমানুপাতিক হয়। মানে ব্যাপারটা কি, যে ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য নিয়েছি, দুটো আলাদা আলাদা জায়গায় তড়িৎ বিশ্লেষণ করছি। এবার ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ চালনা করেছি এবং দেখা যাচ্ছে যে তড়িৎদ্বারে, যেহেতু তড়িৎ বিশ্লেষ্যগুলো আলাদা, তাহলে তড়িৎদ্বারে উৎপন্ন পদার্থের ভরগুলো আলাদা হবে। এই ভরগুলো দেখা যাচ্ছে ওই তড়িৎ বিশ্লেষ্যটার রাসায়নিক তুল্যাঙ্কর সমানুপাতিক হচ্ছে। মনে করছি দুটো তড়িৎ বিশ্লেষ্য আছে, এ এক্স আর বি এক্স, দুটো তড়িৎ বিশ্লেষ্য আছে। দুটোর মধ্যে দিয়ে আমি কিউ পরিমাণ তড়িৎ চালনা করেছি। চালনা করলে দেখা যাচ্ছে এ এক্স যেটা ছিল সেটা তড়িৎদ্বারে W1 পরিমাণ জমা হয়েছে, আর বি এক্স যেটা ছিল সেটা তড়িৎদ্বারে W2 পরিমাণ জমা হয়েছে। দেখা যাচ্ছে এ এক্সের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে E1 আর বি এক্সের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে E2। যদি এরকম ঘটনা ঘটে তাহলে ফ্যারাডের দ্বিতীয় সূত্র অনুযায়ী W1 ভ্যারিসাস হচ্ছে E1 অথবা W2 ভ্যারিসাস হচ্ছে E2। মানে কতটা তড়িৎ চালনা করেছি সেটা ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে যে তার রাসায়নিক তুল্যাঙ্ক ভার কত তার উপর। এখান থেকে আমি এরকমও লিখতে পারি W1 বাই W2, এটা ইজিক্যাল টু লেখা যায় E1 বাই E2, এরকম। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ল ফ্যারাডের। এবার আরেকটা জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে ফার্স্ট ল আর সেকেন্ড লর কম্বিনেশন। ফার্স্ট ল আর সেকেন্ড লয়ের কম্বিনেশন। তা যেটা দেখার সেটা হচ্ছে যে ফ্যারাডের ফার্স্ট ল থেকে আমরা পেয়েছি W ভ্যারিসাস কিউ, এটা আমরা পেয়েছি ফার্স্ট ল থেকে। সেকেন্ড ল থেকে পেয়েছি W ভ্যারিসাস ই, এটা পেয়েছি সেকেন্ড ল থেকে। তাহলে দুটো যদি এক করে দিই যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী, তাহলে এটা আমি এরকম করতে পারি W ভ্যারিসাস কিউ ইন্টু ই। এই সমানুপাতটা তুলতে হবে, তাহলে W ইজিক্যাল টু, এখানে আমরা ইউজ করব কিউ ইন্টু ই ডিভাইডেড বাই এফ, মানে 1/f হচ্ছে এখানে সমানুপাত ধ্রুবক। 1/f হচ্ছে এখানে সমানুপাত ধ্রুবক। এই 1/f হচ্ছে সমানুপাত ধ্রুবক, যেখানে এফ হচ্ছে 1 ফ্যারাডে। আমরা জানি 1 ফ্যারাডে মানে হচ্ছে 96,500 কুলম, এটা আমরা জানি। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি W ইজিক্যাল টু কিউ ইন্টু ই ডিভাইডেড বাই 96,500 কুলম, এটা লেখা যায়। আবার কিউ ইজিক্যাল টু আমরা জানি I ইন্টু টি,
তাহলে আই ইন্টু টি ইন্টু ই ডিভাইডেড বাই 96,500, এটা লেখা যায় ডব্লিউ সমান। তাহলে এই জিনিসটা হচ্ছে ফার্স্ট ল আর সেকেন্ড ল এর কম্বিনেশন। এই ইকুয়েশনটা মনে রাখতে হবে অঙ্কের জন্য। তাহলে এখানে কি এটাও হতে পারে ফার্স্ট ল সেকেন্ড ল এর কম্বিনেশন, ডব্লিউ ইজিক্যাল টু কিউ ইন্টু ই ডিভাইডেড বাই 96,500। কিউ এর জায়গায় এই কিউ ইজিক্যালটা আমরা জানি আই ইন্টু টি, সেই আই ইন্টু টিটাকে এখানে বসিয়েছি, তাহলে ডব্লিউ ইজিক্যাল টু আই ইন্টু টি ইন্টু ই ডিভাইডেড বাই 96,500। এটা হচ্ছে ফার্স্ট ল আর সেকেন্ড ল এর কম্বিনেশন। এরপর আমাদের কিছু অঙ্ক করতে হবে, তারপর আমরা পরের চ্যাপ্টারে যাব।